দুটো শিল্পোৎপাদন পড়বো। চারটা হয়েছিল আমাদের, দুটো শিল্পোৎপাদন পড়বো আজকের ক্লাসে। তার আগে ওয়ালিওয়ার বলেছে যে কাগজ আর একবার বলতে শর্টে, একেবারেই সংক্ষেপে বলি আমি। কাগজ হলো সেলুলোজ তন্তু। রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সেলুলোজকে প্রক্রিয়াজাতকরণ করে ব্যবহার উপযোগী কাগজে পরিণত করা হয়। কিন্তু তাহলে এই কাজগুলো ধারাবাহিকভাবে করা হয়। প্রথমে কাঠ বা বাঁশ, নরম কাঠ বা বাঁশ, এটাকে টুকরো টুকরো করে কি কাটতে হয়। তার আগে কাঠ হলে বাকল ছাড়িয়ে ফেলতে হয়। বাকলে কিন্তু সেলুলোজ কম থাকে, মূল সেলুলোজ ফাইবার থাকে মূল কাঠে। আমরা এই যে ঘর, দরজা বা জানলা তৈরি করি কাঠ দিয়ে, দেখবে যে বাকল তো নষ্ট হয়ে যায় দুদিন পরে। তাহলে এই কাঠগুলোকে টুকরো টুকরো করে কেটে এটাকে ডাইজেস্টারে নিয়ে কুকিং লিকার, কুকিং রিয়েজেন্ট, সোডিয়াম সালফাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট যোগ করে কাঠকে ডাইজেস্ট করা হয়, মানে সিদ্ধ করা হয়। সিদ্ধ বলতে সেলুলোজ আমরা যেটা পাই কাঠ শক্ত, এটা গলে একেবারে নরম হয়ে যায়। তারপরে সেখান থেকে জলীয় অংশ অপসারণ করে সেলুলোজ তন্তু আলাদা করা হয়, যেটাকে আমরা মন্ড বলি, বাংলায় বলি মন্ড, ইংরেজিতে বলে পাল্প। তাহলে এই যে কাঠ বা বাঁশ থেকে প্রথমে মন্ড তৈরি করা হয়। এবার এই মন্ডকে ঘনীভূত করে তাকে বিরঞ্জক পদার্থ দিয়ে বিরঞ্জন প্রক্রিয়ায় সাদা বর্ণহীন করা হয়। এবার এই মন্ডকে আবার শুষ্ক করা হয় পানি অপসারণ করে। বিরঞ্জক পদার্থ দিয়ে বিরঞ্জন করার পর এটাকে আবার একবার ধুতে হয় বিরঞ্জক পদার্থ ওখান থেকে সরানোর জন্য। এই মন্ডকে বিটিং মেশিনে নিয়ে বিটারের সাহায্যে পিষে পাতলা কাগজে পরিণত করা হয়। এখন মন্ডের সাথে আমরা রং ব্যবহার করি যদি রঙিন কাগজ আমরা তৈরি করতে চাই। আবার কাগজ মন্ড থেকে তৈরি করার পর সেই কাগজকে আবার কিন্তু রিফাইন করতে হয়। কিভাবে রিফাইন করতে হয়? কাগজের সেলুলোজ ফাইবারের ছিদ্রগুলো ভরাট করার জন্য আমরা সেখানে ফিলার যোগ করি, বিভিন্ন পদার্থ ফিলার যোগ করি যাতে কাগজের ছিদ্রগুলো ভরাট হয়ে যায়। তবে টিস্যু পেপারে ফিলার ব্যবহার করা হয় না। টিস্যু পেপার আছে দ্রুত যাতে পানি শুষে নেয়। ফিলার ব্যবহার করলে তার পানি শোষণ ক্ষমতা কমে যায়, পানি শোষণ ক্ষমতা কমে যায়। তখন কিন্তু কাগজ হার্ডি হয় এবং মসৃণ হয় উপরের পৃষ্ঠতল, যেটা আমরা লেখার কাজে ব্যবহার করি। তারপরে যেটা আমরা আর্ট পেপার হিসেবে ব্যবহার করি। এই আছে কাগজ প্রস্তুতির মূল নীতি। কিন্তু এই কাগজ প্রক্রিয়াজাতকরণে কোনো রিয়াকশন কিন্তু হয় না, রাসায়নিক কোনো বিক্রিয়া যে কোনো পদার্থ তৈরি হচ্ছে তা না। কাঠ বা বাঁশ, তাতে সেলুলোজ ফাইবার আছে, সেটাকে প্রক্রিয়াজাতকরণ করে মন্ডে পরিণত করা হয়। সেই মন্ড থেকে কাগজ তৈরি করা হয়। পড়বা, তোমার বইতে যা আছে তুমি রিডিং পড়ো, পড়ার পর আমি যে নোট দিয়েছি নোটটাও পড়বা। বই এবং নোটের মধ্যে যেটা তোমার সহজ মনে হবে তুমি কিন্তু সেইটা আয়ত্ত করবে। আমরা এবার আজকে যাব সিমেন্ট। আজকে আমাদের সিমেন্ট প্রস্তুতি আছে আর চামড়া প্রক্রিয়াজাতকরণ প্রণালী আলোচনা আছে। সিমেন্ট কাকে বলে? সিমেন্ট কিন্তু আমরা সবাই চিনি। যত বিল্ডিং, ইমারত, ঘর বাড়ি, এই বিল্ডিং তৈরি করতে গেলে কিন্তু সিমেন্ট একটা মৌলিক উপাদান। ইট আর সিমেন্ট বালু দিয়ে ইটটা গাঁথা হয়। সিমেন্ট বালু দিয়ে পাথর বা ইটের খোয়া দিয়ে কংক্রিট তৈরি করা হয়, কলাম গাঁথা হয়, ছাদ ঢালাই দেওয়া হয়। সিমেন্ট ইমারত তৈরি অর্থাৎ বিল্ডার্সের একটা মৌলিক উপাদান। সাথে অবশ্য লোহাও লাগে, তো আমাদের লোহার উৎপাদন নেই, ওটা এসএসসিতে পড়েছিল তোমরা। লোহা উৎপাদন এখানে নেই। তো সিমেন্ট কয় ধরনের? সিমেন্ট অনেক প্রকার আছে, তবে পোর্টল্যান্ড সিমেন্ট আর কি বেশি ব্যবহৃত হয়। আমাদের সারা ওয়ার্ল্ডে যে সিমেন্ট ব্যবহৃত হয় সেটা হলো পোর্টল্যান্ড সিমেন্টটা বেশি ব্যবহৃত হয়।
তো এই পোর্টল্যান্ড সিমেন্টের মূল উপাদান কি, কিভাবে সিমেন্ট আমরা তৈরি করব সেই পদ্ধতিগুলো আলোচনা করব। সিমেন্টের মূল উপাদান হলো ক্যালসিয়াম অক্সাইড, লাইম যেটাকে আমরা বলি, আর সিলিকন ডাইঅক্সাইড মানে বালি, আয়রন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা কাদা বা মাটি থেকে পাওয়া যায়। মূল উপাদানগুলো আমি আগে লিখি, দেখো। সিমেন্টের মূল উপাদান কি কি? সিমেন্টের মূল উপাদান বিভিন্ন সংযুক্তির, মানে সংযুক্তির অনুপাত দেওয়া আছে, কিন্তু এটা একটা রেঞ্জ আছে, যে ক্যালসিয়াম অ্যালুমিনেট ও ক্যালসিয়াম সিলিকেটের মিহি চূর্ণের সংমিশ্রণ যা পানির উপস্থিতিতে জমাট বেঁধে দৃঢ় শক্ত কঠিন পদার্থে পরিণত হয়, তাকে আমরা পোর্টল্যান্ড সিমেন্ট বলি। তাহলে পোর্টল্যান্ড সিমেন্ট কি আবার বলি, বিভিন্ন সংযুক্তির ক্যালসিয়াম অ্যালুমিনেট ও ক্যালসিয়াম সিলিকেট এর মিহি চূর্ণ যা পানির উপস্থিতিতে জমাট বেঁধে শক্ত পদার্থে পরিণত হয়, এটা হলো পোর্টল্যান্ড সিমেন্ট। তো পোর্টল্যান্ড সিমেন্টের মূলত ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, পোর্টল্যান্ড সিমেন্টের উপাদান C3S, এটা সংক্ষিপ্ত, এইটা আসলে ট্রাই ক্যালসিয়াম SiO2, এটা সংক্ষিপ্ত সিম্বল C3S, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, এটা থাকে 50%। এখন কোন কোন বইতে এই সংযুক্তি কিন্তু একটু কম বেশি হতে পারে, কিন্তু ডাই ক্যালসিয়াম সিলিকেট যেটাকে সি ডাই ক্যালসিয়াম সিলিকেট, এটা 10। সিমেন্টের কোনো রাসায়নিক সংকেত কিন্তু হয় না, বিভিন্ন পদার্থের মিশ্রণ, সেই কারণে। এরপরে আসে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, %। অর্পিতা ওয়েলকাম, নিশাত রিমি না নিশাত রিমা। এবার আর একটা উপাদান আছে টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফোরাইড, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফ্রাইড, উপাদানগুলো আমরা কোথা থেকে পাবো, সেই প্রক্রিয়া আসি। কাঁচামাল কি? সিমেন্ট উৎপাদন করতে গেলে যে কাঁচামালগুলো লাগে, ক্যালসিয়াম গঠিত যৌগ যেটাকে আমরা বলি ক্যালকেরিয়াস পদার্থ, অর্থাৎ চুনাপাথর, চক,
এখান থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাবো, এইগুলো পাবো হচ্ছে চুনা পাথর থেকে। এই যে এই উপাদানের ক্যালসিয়াম অক্সাইড পাবো চুনা পাথর থেকে, আর সিলিকন ডাইঅক্সাইড পাবো বালি থেকে, মাটি জাতীয় আর্জেলিয়াস থেকে পাবো অ্যালুমিনিয়াম অক্সাইড, মাটি জাতীয় পদার্থ থেকে আমরা কি পাবো আর্জেলিয়াস, ক্লে বা কাদামাটি, ক্লে বা কাদামাটি, ক্লে বা কাদামাটি এখান থেকে আমরা পাবো Al2O3, আর বেরতাসুল্লি থেকে আমরা এই Fe2O3 পাবো, Fe2O3। তাহলে আর একটা হচ্ছে জিপসাম। তাহলে কি কি পদার্থ? 3 ধরনের উপাদান, ক্যালসিয়াম গঠিত যৌগ কাঁচামাল, ক্যালসিয়াম ঘটিত যৌগ, 2 ক্লে বা কাদামাটি, মাটি জাতীয় পদার্থ, 3 হলো জিপসাম। এই কাঁচামাল হলো সিমেন্ট উৎপাদনের এই 3 ধরনের পদার্থ। ক্যালসিয়াম গঠিত যৌগ, ক্যালসিয়াম কার্বনেট, এটা চুনা পাথরের খনি। যে দেশে ক্যালসিয়াম কার্বনেট বেশি তারা সিমেন্ট কিন্তু উৎপাদন করতে পারবে বেশি বা দ্রুত। তারপরে যেটা মাটি জাতীয়, এটা সব জায়গায় আছে মাটি। তারপরে জিপসাম, ক্যালসিয়াম সালফেট 2 অণু ক্লাস পানি, সেটা হলো জিপসাম। এই জিপসামের সংকেত হলো একটু লিখছি, মাটি জাতীয়তে থাকে Al2O3, এখানে থাকে মাটি জাতীয় মানে SiO2, বালিতে থাকে, এটা বালি, বালি মাটি বালি তো কাছাকাছি থাকে, মাটির স্তরের নিচেই বালি থাকে। কিন্তু পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তি, সেখানে কোনটা কি অনুপাতে থাকে? ক্যালসিয়াম অক্সাইড 60 থেকে 70%, সিলিকা থেকে 20 থেকে 25%, মুনিয়া স্যার আমাদের সাথে যে মেয়েটা পড়তে যেত সে, তাই এখন মুনিয়া তোমাদের সাথে পড়তে যেত, এখন বুড়ি বয়সে এসে 6 মাস পরে এসে আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে অনলাইনে পড়বে। তো এতদিন কোথায় ছিল সে? তন্নি, নুসরাত জাহান তন্নি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এখন এই সিমেন্ট উৎপাদনের মূল নীতিতে চলে আসি। আমাদের দেশে পূর্ণাঙ্গ সিমেন্ট ফ্যাক্টরি মাত্র একটা আছে, সিলেটের ছাতকে, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, অনলি একটা পূর্ণাঙ্গ সিমেন্ট ফ্যাক্টরি আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু দেখবে যে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট পাওয়া যায়।
তুমি অনেক নামগুলো জানো, আকিস সিমেন্ট, তারপরে তোমার ফাইভ রিং সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট, তারপরে তোমার হোল সিম সিমেন্ট, নিলয় সিমেন্ট, অনেক ধরনের সিমেন্ট কিন্তু বাজারে পাওয়া যায়। তাহলে একটা মাত্র সিমেন্ট ফ্যাক্টরি, এত সিমেন্ট কোথা থেকে আসে? এই সিমেন্ট সবই বিদেশ থেকে আমদানি করা হয়। তো বিদেশ থেকে বস্তা ভর্তি সিমেন্ট আমদানি করে না, বিদেশ থেকে সিমেন্টের যে কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ করে ঠিক সিমেন্ট উৎপাদনের শেষ ধাপের আগের ধাপে যে উপাদানটা তৈরি হয় সেইটা বিদেশ থেকে আমদানি করে করে ওইটাকে গুঁড়ো করে ব্লেন্ডিং, যেটাকে আমরা বলি বল মিল, বল মিলে ওই বলকে গুঁড়ো করে পাউডার তৈরি করে, তার সাথে 2% জিপসাম মিশিয়ে প্যাকেটজাত করে। এই হচ্ছে বাংলাদেশের সব যত সিমেন্ট আছে তাদের কাজ হলো এই কোম্পানিগুলোর। শুধুমাত্র একটি ফ্যাক্টরি আছে যেটা সিলেটে সিমেন্ট ফ্যাক্টরি, তাও সেখানে এই কাঁচামালটি ক্যালসিয়াম কার্বনেট ইন্ডিয়ার ত্রিপুরা থেকে কিন্তু আমদানি করে। আমাদের সিলেট সীমান্তের ওপারেই কিন্তু ত্রিপুরা রাজ্য, তামাবিল যে সীমান্ত আছে, দেখবেন আমরা সিলেটের জাফলং এ যাই, সিলেটের সেই ওই যে নুড়ি পাথর আহরণ করছে নদী থেকে, ওই ইন্ডিয়া ওপারে ওদের প্রচুর ক্যালসিয়াম কার্বনেট আছে। সেই ক্যালসিয়াম কার্বনেট এই সাতক সিমেন্ট ফ্যাক্টরিতে ইন্ডিয়া থেকে ওই যে রোপওয়েতে ইন্ডিয়া থেকে কিন্তু আমদানি করে। মাজারুল ইসলাম, অনেকক্ষণ পরে আসলে, তুমি কি পূর্বের ক্লাসগুলো দেখছো যেগুলো গ্রুপে আছে? তড়িৎ রসায়ন এবং জৈব রসায়নের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো। এখন এই সিমেন্ট সিলেটে যে ফ্যাক্টরিতে উৎপাদন করা হয় সেটা একেবারে কাঁচামাল থেকে, এই কাঁচামাল ক্যালসিয়াম গঠিত যৌগ, ক্যালসিয়াম কার্বনেট, মাটি, আর্জেলিয়াস পদার্থ আর জিপসাম, এই কাঁচামাল থেকেই সেখানে পূর্ণ প্রক্রিয়া সম্পাদন করা হয়। এই পূর্ণ প্রক্রিয়া সম্পাদনের মূল নীতি এখন আমি আলোচনা করব। প্রথমে এই ক্যালসিয়াম ঘটিত যৌগ, অ্যালুমিনিয়াম বা সিলিকা আর এই দুটো, এদেরকে বল মিলে নিয়ে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে চূর্ণ করা হয়। চূর্ণ করে মিহি দানা চূর্ণেতে পরিণত করা হয়। করার পর ওই মিশ্রণকে ভস্মীভূত করা হয়, মানে পোড়ানো হয়। সেই ভস্মীভূতন প্রক্রিয়া যে চুল্লিতে করা হয়, সেই চুল্লির নিচ থেকে তপ্ত বায়ু প্রবাহ জ্বালানির মাধ্যমে দেওয়া হয়। চুল্লির নিচের অংশে টেম্পারেচার বেশি, একেবারে নিচের অংশে টেম্পারেচার 1500 ডিগ্রি, তারপরে 1400 ডিগ্রি, তারপরে 1000 ডিগ্রি, তারপরে 800 ডিগ্রি, তারপরে 600 ডিগ্রি। তো আমরা চুল্লির উপরের মুখ দিয়ে উপর থেকে আমরা এই মিশ্রণকে, গুঁড়োকৃত চূর্ণ মিশ্রণকে যোগ করি। আর ওই চূর্ণ মিশ্রণ যত নিচের দিকে আসে, ঠিক 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পূর্বে যে অঞ্চলটা আছে, অর্থাৎ 600 বা 800 ডিগ্রি, সেখানে সমস্ত জলীয় অংশ বাষ্পীভূত হয়ে যায়, অর্থাৎ চূর্ণটা শুষ্ক হয়ে যায়। আর 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে, আমি বিক্রিয়াগুলো লিখি উপরে কোথায় কি ঘটে। 600 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্প, জলীয় অংশ, জলীয় পদার্থ বাষ্পীভূত হয়। আর 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে
ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। এইবার 1400 ডিগ্রি আর 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অলোকা এখন আসলে না প্রথম থেকেই ছিলে? এইবার সে 1400 বা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই অঞ্চলটায় তখন কি ঘটে দেখো, তখন এই যে 3 অণু ক্যালসিয়াম অক্সাইড প্লাস SiO2 বিক্রিয়া করে 3CaO SiO2 উৎপন্ন করে। এটা সেই C3S, এইটা এখানে 2 অণু দিলে সিরিয়ালি করি, এটা 2 অণু দিলে এটা 2, এটা 3 অণু হলে CaO প্লাস SiO2 3CaO SiO2, এটা হলো C3S। এবার হলো 2CaO Al2O3 Al2O3 বা 3, এটা 3 দেখাইছিলাম, তাহলে 3CaO Al2O3, এটাকে লিখি C3A। এই রিঅ্যাকশন গুলো হয়, একই রকম রিঅ্যাকশন সব, দেখে নিও। আর একটা দেখাই শেষেরটা, এই যে সেই 4CaO Al2O3 Fe2O3 তাহলে 4CaO এটা সেই C4AF। এইগুলো এই 1400 বা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এইগুলো তৈরি হয় গলিত অবস্থায়। এই গলিত তরলকে শীতল করলে ছোট ছোট বলে পরিণত হয়, ছোট ছোট নুড়ি পাথরের মতো বলে পরিণত হয়। এইটাকে বলা হয় ক্লিংকার, এটাকে বলা হয় ক্লিংকার। এই নুড়ি পাথর এইগুলো আমদানি করে বিদেশ থেকে। তাহলে পুরো কাঁচামাল থেকে প্রক্রিয়াটা প্রায় শেষে, কিন্তু এই নুড়ি পাথরগুলোকে এইবার বল মিলে নিয়ে গুঁড়ো করে চূর্ণ করে একেবারে মিহি পাউডারে পরিণত করা হয়। সেই মিহি পাউডারের থেকে 2%, সেই মিহি পাউডারের সাথে 2% জিপসাম মিশিয়ে প্যাকেট ভর্তি করা হয়, বস্তা ভর্তি করা হয়, বাজারজাত করা হয়। এরপরে এই 2% জিপসাম মিশিয়ে বাংলাদেশে যত সিমেন্ট ফ্যাক্টরি আছে, শুধু সিলেটেরটা বাদে, সিলেটেরটাই পুরো প্রক্রিয়া সম্পন্ন করে। এখন এই যে ভস্মীভূত প্রক্রিয়া, এই ভস্মীভূত প্রক্রিয়া কাঁচামালগুলোকে চূর্ণ করার পর 2 প্রক্রিয়ায় ভস্মীভূত করা হয়, একটা সিক্ত পদ্ধতি আর একটা শুষ্ক পদ্ধতি। আমি শুষ্ক পদ্ধতিটার কথা আলোচনা করলাম। সিক্ত পদ্ধতিতে কি করা হয়, ক্যালসিয়াম জাতীয় আর আর্জেলিয়াস জাতীয়, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট, কাদা মাটি, বালি, এই মিশ্রণকে একসাথে চূর্ণ করার পর তাকে পানিতে যোগ করা হয়। তখন পানিতে যোগ করলে এই চূর্ণকৃত কাঁচামালের মধ্যে যে অপদ্রব্য থাকে সেগুলো পানির উপরে ভেসে ওঠে, সে অপদ্রব্যগুলো এখান থেকে সরানো হয়। তাহলে সিক্ত প্রক্রিয়ায় সিমেন্ট কিন্তু বেশি বিশুদ্ধ হবে, কারণ অপদ্রব্যগুলো সেখান থেকে অপসারণ হয়ে যায়। এইবার ওই ভিজা মিশ্রণকে এই চুল্লিতে নিয়ে উত্তপ্ত করা হবে,
চুল্লির উপর অংশ থেকে এই ভিজা স্যালারি বলা হয় এই মিশ্রণকে। এই সিক্ত বা ভিজা মিশ্রণকে চুল্লির উপরের থেকে যোগ করা হবে, তখন 600 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমস্ত পানি বাষ্পীভূত হবে। 1000 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড হবে। এরপরে 1400 বা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই মিশ্রণ ভস্মীভূত হয়ে গলে তরলে পরিণত হবে। সেই তরলকে শীতল করলে ছোট ছোট বল বা ক্লিংকারে পরিণত হবে। এই ছোট ছোট বল বা ক্লিংকারকে র মিলে নিয়ে বা বল মিলে নিয়ে ব্লেন্ডিং করে মিহি পাউডারে পরিণত করা হয়। সেই মিহি পাউডারের সাথে জিপসাম যোগ করা হয়, করে বাজারজাত করা হয়। জিপসাম কেন যোগ করা হয়? 2%। জিপসাম সিমেন্টের জমাট বাঁধন প্রক্রিয়াকে মন্দীভূত করে, স্লো করে। জিপসাম যদি ব্যবহার না করা হতো তাহলে সিমেন্ট পানির সংস্পর্শে দ্রুত জমাট বাঁধত, আর দ্রুত জমাট বাঁধলে সেই বিল্ডিং বা সেই ইমারত ভঙ্গুর হয়, খুব একটা শক্ত কম হয়, স্ট্রেংথ কম হয়। কিন্তু যদি জিপসাম থাকে 2%, তাহলে জমাট বাঁধন প্রক্রিয়াটি স্লো হয়, ধীরে ধীরে ঘটে, এবং শক্ত কংক্রিটটি বেশি মজবুত হয়। সেই কারণে দেখবে যে রাজমিস্ত্রিরা কোনো ওয়াল সিমেন্টের গাঁথুনি গেঁথে তোমাকে 1 সপ্তাহ ভিজাতে বলে। আমরা যখন ছাদের ঢালাই দিই 21 দিন পানি বেঁধে রাখে ওখানে, কিন্তু কারণ জিপসাম সিমেন্টের জমাট বাঁধন রাসায়নিক প্রক্রিয়াটি স্লো করে দেয়, ধীরে ধীরে ঘটে। তাহলে এই জমাট বেঁধে যে কংক্রিটটা হয় সেটা বেশি শক্ত হয়, হার্ডনেস বেশি হয়। আর যদি জিপসাম না থাকে তাহলে এই উপাদানগুলো পানির সংস্পর্শে দ্রুত জমাট বাঁধে। এই দ্রুত জমাট বাঁধলে তার বন্ডিংটা শক্ত কম হয়, ভঙ্গুর হয়, আঘাত করলে ভেঙে যেতে পারে। এবার আসো আমরা যাই চামড়া। তাহলে সিমেন্টের প্রক্রিয়াজাতকরণ বা সিমেন্ট কিভাবে তৈরি করা হয় তার ব্যাখ্যা দিলাম। কেন জিপসাম ব্যবহার করা হয় তার রাসায়নিক বিক্রিয়াটি পড়বে। জিপসাম সিমেন্টের সাথে কিভাবে যুক্ত হয়ে জমাট বাঁধন প্রক্রিয়াটা সম্পন্ন করে। দেখো, সিমেন্টের জমাট বাঁধন প্রক্রিয়ায় জিপসামের ভূমিকা। বিগালে পড়াইলে নাম আছে, ঠিক আছে স্যার? বিভিন্ন কয়লার জ্বালানি মান বিভিন্ন শিল্পের বার্ষিক উৎপাদন কি মনে রাখতে হবে? আচ্ছা, সেম কোশ্চেন তন্নি। হ্যাঁ পার্বণী, কয়লার জ্বালানি মান কিসের উপর নির্ভর করে? যেটাকে আমরা বলি কয়লার ক্যালোরি মান বিভিন্ন এককে থাকে, বিটিইউ একক নাকি একটা একক থাকে থার্মাল ইউনিটে। তো এইটা সব থেকে ভালো জ্বালানি কোন কয়লা? কয়লা তো আবার শ্রেণী বিভাগ আছে, পিট কয়লা, লিগমেন্ট কয়লা, অ্যান্থ্রিসাইট কয়লা। যে কয়লাতে সালফারের পরিমাণ কম অর্থাৎ কার্বনের পরিমাণ বেশি তার জ্বালানি মান ভালো। ডাইরেক্ট মান আসে না, কিন্তু এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে যে কোন কয়লার জ্বালানি মান ভালো, কোন কয়লা অধিক তাপ উৎপন্ন হয়। ডাইরেক্ট মানগুলো আসে না, মানগুলো আবার এক এক বইতে এক এক রকমও থাকে, ওটা মুখস্থ করার দরকার নেই, ওটা মুখস্থ করার দরকার নেই। জমাট বাঁধন প্রক্রিয়ায় জিপসামের ভূমিকা কি? আমার মনে করো সিমেন্ট এদের মিশ্রণ, তাহলে মনে করো সিমেন্ট হলো ক্যালসিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা আছে। এর সাথে যখন আমি জিপসাম ইউজ করব, এই জিপসাম
প্লাস পানি, এরা বিক্রিয়া করে কি তৈরি করবে? বিক্রিয়া করে কি তৈরি করবে? যদি আমরা জিপসাম ব্যবহার করি তাহলে এই জিপসাম এর সাথে শুধু এটা না, তোমার এটাও দিয়েও দেখাতে পারো, এটা দিয়েও দেখাতে পারো, এইটা বা এইটা আমি একটা দিয়ে দেখাচ্ছি, তাহলে এটা বইতে দেয়া আছে দেখবা। তখন যে উপাদানটা তৈরি করে 3CO, মনে করো 3CO, আর এখানে 3 না, এইটা 3 অণু, তখন 3CO Al2O3, Al2O3 তার সাথে 3CaSO4। ও এখানেও, এখানে 3টা হবে, এখানে 3 হবে, কারণ এই যে এইটা নিয়েছি আমি, এটা নিয়েছি। এই উপাদানটা কিভাবে জিপসামের সাথে রিঅ্যাকশন, এটা নিয়েও দেখাতে পারো তুমি, এটা নিয়েও দেখাতে পারো, এটা নিয়েও দেখাতে পারো। এই যে ক্যালসিয়াম সালফেটের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়া, প্লাস 6H2O, এই জিনিসটা তৈরি হলো রাসায়নিক প্রক্রিয়ায়, ধীরে ধীরে এই কম্পাউন্ডটা তৈরি হয়, এটা দৃঢ় হয়, শক্ত হয় বেশি। আবার দেখো যে এটা দিয়েও তুমি দেখাতে পারো, এটা দিয়েও দেখাতে পারো পানির সাথে বিক্রিয়া করে। যদি আমি জিপসাম না দিই তাহলে এই উপাদানটা আসবে না, একটু হার্ডনেস কম হবে, শক্তটা কম হবে, ঠিক আছে। এবার আসো আমরা চামড়া প্রক্রিয়াজাতকরণ, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ট্যানারি শিল্প বা চামড়া, বাংলাদেশে সারা বছর যে চামড়া প্রক্রিয়াজাতকরণ করা হয় তার 80% চামড়া আসে কুরবানির ঈদ থেকে। কুরবানির ঈদে যে পশু জবাই করা হয়, গরু, ছাগল, এই জীবিত পশুর যে চামড়া, তার ত্বক, সেটা কি কোলাজেন তন্তু, প্রোটিন চেন, যেটা কোলাজেন তন্তু। এই কোলাজেন তন্তু এই চামড়াকে রাসায়নিক প্রক্রিয়ায় ব্যবহার উপযোগী করে তোলার যে প্রক্রিয়া, ব্যবহার উপযোগী করে তোলার প্রক্রিয়া, এটাকে বলা হয় ট্যানিং। অর্থাৎ কাঁচা চামড়াকে রাসায়নিক প্রক্রিয়ায় ব্যবহার উপযোগী, পচন রোধী এবং ব্যবহার উপযোগী চামড়াতে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় ট্যানিং। টয় জফলা আকার দন্তনরেষি অনেশ্বর, ট্যানিং। ট্যানারি শিল্প, এই ট্যানিং থেকে নাম হয়েছে ট্যানারি শিল্প। বাংলাদেশে চামড়া শিল্প যে প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, সেটা হলো ঢাকার হাজারীবাগে। ঢাকার হাজারীবাগে ট্যানারি শিল্প যেটা, আর এই ট্যানারি শিল্প থেকে কিন্তু রাসায়নিক পদার্থ বুড়িগঙ্গা নদীকে দূষণ করছে, সেই কারণে ট্যানারি শিল্পটা কিন্তু গাজীপুর স্থানান্তর করেছে গভর্নমেন্ট। তো এই পশু জবাইয়ের পর যে চামড়া থাকে, এটাকে আমরা কাঁচা চামড়া বলি, নরম, এর ভিতরের অংশে থাকে তেল, চর্বি আর রক্ত, মাংস, আর উপরের অংশে থাকে কি লোম, পশুর বহিরাবরণে লোম থাকে, ছাগল হোক বা গরু হোক। তাহলে এই চামড়া যখন পশু জবাই দেওয়া হয়, সেই জবাই দেওয়ার পরে ঈদের 3 দিন 4 দিন পরে সেটা হাটে বা বাজারে উঠায়, সেটা সেখান থেকে কেনার পর ঢাকাতে পাঠায়, তারপরে সেটা প্রক্রিয়াজাতকরণ হয়। তো তুমি যদি চামড়া নিজে রোদ্রে শুকিয়ে যে আমি ওখান থেকে লোম সরিয়ে প্রক্রিয়া ব্যবহার উপযোগী করব, সেটা কিন্তু সম্ভব না। কারণ চামড়াকে তুমি যদি রোদে শুকাও, ভাঁজ করবা, দেখবা ভেঙে যাবে, ওটা শক্ত এবং ভাঁজ করলে ভেঙে যায়। কারণ কোলাজেন যে তন্তু, প্রোটিন চেন, এই প্রোটিন চেনের মধ্যে রাসায়নিক প্রক্রিয়ায় একটা বন্ডিং সৃষ্টি করতে হয় প্রোটিন চেনের মধ্যে, যাতে ওটা নরম হয়, ফ্লেক্সিবল থাকে এবং সেটা পচন রোধী হয়। আর এমনি চামড়া তুমি যদি প্রক্রিয়াজাতকরণ না করো তাহলে পচে যাবে, কিন্তু জীবাণু দ্বারা, ব্যাকটেরিয়া, ছত্রাক দ্বারা, যেহেতু ওখানে চর্বি আছে, মাংস আছে নিচের অংশে, ওটা পচে যাবে কিন্তু 2-1 দিন পরে, দুর্গন্ধ ছড়াবে। তাহলে এই চামড়াকে কি প্রক্রিয়ায়
পাকা চামড়ায় পরিণত করা হয় বা ব্যবহার উপযোগী চামড়ায় পরিণত করা হয়। প্রথমে কি করা হয়, পশু জবাইয়ের পর ভিতরের অংশের চর্বি বা মাংস যতটা পারা হয় অপসারণ করা হয় এবং ওখানে সোডিয়াম ক্লোরাইড লবণ ছিটিয়ে দেওয়া হয়। এই লবণ ছিটিয়ে দিয়ে গুদামজাত করা হয়, তারপরে এটা বিক্রি করা হয়, তারপরে এটা কিন্তু ট্যানারি শিল্প স্থাপনায় যায়। তাহলে এই সোডিয়াম ক্লোরাইড কি করে, চামড়ার পচনটা রোধ করে, ওই চর্বি বা মাংস থেকে পানি অপসারণ করে এবং ব্যাকটেরিয়া ওখানে জন্মাতে দেয় না, ব্যাকটেরিয়ার বংশ বিস্তারটা রোধ করে দেয়। চামড়ার সব থেকে বড় হাট আমাদের দক্ষিণবঙ্গে রাজারহাট। রাজারহাটে কুরবানির পরে দেখবা রাজারহাটে সপ্তাহে 2 দিন কি 1 দিন মনে হয় চামড়ার হাট বসে। টোটাল দক্ষিণ অঞ্চলের সমস্ত চামড়া কিন্তু এখানে ওঠে। এখান থেকে এই চামড়া ঢাকাতে কিন্তু নিয়ে যাওয়া হয়। এই সোডিয়াম ক্লোরাইড লবণ চামড়ার উপরে ডাইরেক্ট ছিটিয়ে দিয়ে চামড়া কিন্তু সাজিয়ে রাখা হয় দেখবা গোডাউনে। সেখান থেকে ঢাকায় গেল, ঢাকায় যাওয়ার পরে এই যে সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে, দেওয়ার পরে এই চামড়াকে এইবার পানিতে সুন্দর করে ধুতে হবে, সোডিয়াম ক্লোরাইড অপসারণ করতে হবে। এই সোডিয়াম ক্লোরাইড অপসারণ করার পর চামড়ার উপরের স্তরে যে লোম ছিল ক্যালসিয়াম অক্সাইড চুন দিয়ে এই লোমটাকে এখান থেকে সরানো হবে। সরানোর পর এবার এই যে চুন দেওয়া যেটাকে, এই চুনকে সরানোর জন্য এটাকে আবার দেখা যাচ্ছে চুন মানে ক্যালসিয়াম অক্সাইড ক্ষারীয় অম্লীয় দ্রবণে এটাকে আবার ধোয়া হবে। তারপরে এই চামড়াকে আমরা জীবাণু নাশক পদার্থ, তুমি বিশুদ্ধ পানিতে কিন্তু চামড়াটাকে ধুতে হবে, নতুবা পানিতে যদি জীবাণু থাকে তাহলে চামড়া কিন্তু আবার জীবাণু দ্বারা আক্রান্ত হবে, কোলাজেন তন্তু। তাহলে ওই চামড়াকে এবার শুকিয়ে ট্যানিং করা হবে। ট্যানিং বলতে চামড়ার কোলাজেন তন্তুর মধ্যে এই ট্যানিং 2 ভাবে করা হয়। এক হলো উদ্ভিজ ট্যানিং আর 2 হলো ক্রোমো ট্যানিং। উদ্ভিজ ট্যানিং কি, বিভিন্ন উদ্ভিদের বাকল এবং পাতার রসে পলিফেনল নামক এক ধরনের যৌগ থাকে। হরিতাকি, গরান, সুপারি এই উদ্ভিদের পাতার রস এবং বাকলের রস, এই রসে পলিফেনল নামক যৌগ থাকে। এই পলিফেনল চামড়াতে যোগ করলে চামড়ার প্রোটিন চেনের সাথে লিঙ্ক তৈরি করে চামড়ার ছিদ্রগুলো ভরাট করে এবং পচন রোধী করে ফেলে। সেই চামড়া কিন্তু আমাদের ব্যবহার উপযোগী হয়। এই ট্যানিংকে বলা হয় উদ্ভিজ ট্যানিং। আর ক্রোমিয়াম সালফেট দিয়ে ক্রোমিয়াম আয়ন দ্বারা যদি কোলাজেন তন্তুর কার্বক্সিলিক প্রান্ত আর অ্যামিন প্রান্তের মধ্যে লিঙ্ক তৈরি করা যায় তাহলে এটাকে বলা হয় ক্রোমো ট্যানিং। ক্রোমো ট্যানিং করতে গেলে চামড়াকে প্রক্রিয়াজাতকরণের একটা ধাপে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে নিমজ্জিত করা হয়, যেটাকে আমরা বলি কি কিউরিং। সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে চামড়াকে নিমজ্জিত করা হয়। তাহলে পুরো চামড়াটার জীবাণু বা ব্যাকটেরিয়াকে এই সোডিয়াম ক্লোরাইড কি করে, বংশ বিস্তারটা রোধ করে। তারপরে ওই চামড়াকে ক্রোমিয়াম সালফেট দ্বারা ক্রোমো ট্যানিং করা হয়। তাহলে এই চামড়া প্রক্রিয়াজাতকরণে আমরা যে পদ্ধতিগুলো বললাম সেটা একটু দেখি। তোমাদের যার যে বই আছে সেই বই থেকে পড়বে। ট্যানিং শব্দটি এসছে ট্যানিন নামক পদার্থ থেকে। চামড়াকে, কাঁচা চামড়াকে পাকা চামড়ায় পরিণত করার অর্থ কি, অর্থাৎ পচন রোধী এবং ফ্লেক্সিবল করা, অর্থাৎ তুমি ভাঁজ করলে চামড়া যাতে ভেঙে না যায়। আমরা চামড়ার লেদার একটা বেল্ট গুটায় কিন্তু এক জায়গায় করতে পারি। এখন ভেজিটেবল ট্যানিং কখন করা হয়? ভেজিটেবল ট্যানিং করা হয় যে চামড়াগুলো আমরা বিভিন্ন লেদার মানে ব্যাগ তৈরিতে ব্যবহার করা হবে, যেগুলো একটু নরম হয় বেশি, তখন ভেজিটেবল ট্যানিং করা হয়। ট্যানিং হচ্ছে প্রক্রিয়া, আর এই ট্যানিং এ ব্যবহার করা হয় হচ্ছে ট্যানিন নামক রাসায়নিক পদার্থ। ট্যানিং
টেনা, টয় জফলা। এই ট্যানিং হলো প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় চামড়ার সাথে যোগ করা হবে ট্যানিন নামক রাসায়নিক পদার্থ। ট্যানিন নামক রাসায়নিক পদার্থ। এই ট্যানিন নামক রাসায়নিক পদার্থ হলো পলিফেনল জাতীয়। পলিফেনল জাতীয়। এইটা হচ্ছে উদ্ভিদে পাওয়া যায়। এটা হচ্ছে উদ্ভিদে পাওয়া যায়। গাছের বাকল ও পাতার রস। এই যে এই গাছের বাকল ও পাতার রসে কিন্তু এই পলিফেনল জাতীয় পদার্থ পাওয়া যায়। বহু পূর্বে, এখন থেকে অনেক আগে শুধু এই উদ্ভিজ্জ ট্যানিং করা হতো। এই ট্যানিং যে প্রক্রিয়া, যদি আমি এই পলিফেনল জাতীয় গাছের বাকল ও পাতার রস দিয়ে যদি করি তাহলে সেটা উদ্ভিজ্জ ট্যানিং হয়। আর চামড়ার সাথে যদি আমরা ক্রোমিয়াম সালফেট যোগ করি তাহলে দুই ধরনের ট্যানিং আছে, দেখবা বইতে, ক্রোমো ট্যানিং আর হলো কি উদ্ভিজ্জ ট্যানিং। ক্রোমো ট্যানিং কখন করা হয় আর উদ্ভিজ্জ ট্যানিং কখন করা হয়? চামড়ার ব্যবহার উপযোগী চামড়া আমি কোন কাজে ব্যবহার করব তার উপর ডিপেন্ড করে ট্যানিং করা হয়। যেমন তোমার মনে করো লেদার, তারপরে তুমি যে পার্টস গুলো ব্যবহার করো, লেদারের পার্টস আর কি, এইগুলো তৈরির ক্ষেত্রে নরম চামড়ার প্রয়োজন হয়, তখন আমরা এই উদ্ভিজ্জ ট্যানিং করি। আর হার্ডি চামড়া, শু বা দেখা যাচ্ছে যে আমার স্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে যে চামড়া আমরা ব্যবহার করি একটু হার্ডি হয়, শক্ত, সেটা হচ্ছে ক্রোমো ট্যানিং করা হয়। তখন ক্রোমো ট্যানিং প্রক্রিয়ায় চামড়া প্রক্রিয়াজাতকরণ করা হয়। তোমরা বাড়িতে যার যে বই আছে সেই বই থেকে সিমেন্ট এবং চামড়া এই দুটোর প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া লাইন বাই লাইন পড়বে। কোথাও সমস্যা থাকলে আগামী ক্লাসে আমাকে বলো। আর তোমাদের আজ 3 দিনে যেটা পড়ানো হলো, 6টা শিল্পোৎপাদন পড়িয়েছি, ইউরিয়া এবং গ্লাস প্রথম দিনে, দ্বিতীয় দিনে সিরামিক আর কি কাগজ, আজকে তৃতীয় দিনে পড়ালাম সিমেন্ট আর চামড়া। এই 6টা আগে ভালো করে পড়ো, এরপরে আমার যে ক্লাস আছে 2টো ক্লাসে শেষ হয়ে যাবে। সেই 2টো ক্লাসে কিন্তু শিল্প দূষণ নিয়ে আলোচনা আছে, আর শেষের একটি ক্লাসে আছে ন্যানো পার্টিকেল সংক্রান্ত আলোচনা। তাহলে আজকে এই পর্যন্তই শেষ। সকলকে ধন্যবাদ।